বাবা, মনে হচ্ছে সারা রাত আজকে এখানেই কাটাতে হবে। তাও যদি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে না হয় শুয়ে বসে একটু আরাম করা যেত, কিন্তু যা অবস্থা তাতে তো। হঠাৎ করে মন্টুর চিন্তাভাবনার মধ্যে বাধা পড়ল। একটা নূপুরের শব্দ তার বুকের মধ্য দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইয়ে দিয়ে গেল। এই ঝড় বৃষ্টির মধ্যেও চারিদিক থেকে শেয়ালের চিৎকার ভেসে এলো। মন্টু চিন্তা করল, কি ব্যাপার, আমি কি শুনতে ঠিক করলাম নাকি ভুল করলাম? মনে হলো যেন একটা নূপুরের শব্দ পেলাম। বাপরে, তাহলে কি এখান থেকে পালিয়ে যেতে হবে? কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে নামলি আবার শরীর খারাপের মধ্যে পড়বো তো। তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছি। এখানে চলে এসো, আজকে রাতের জন্য তুমি আমার অতিথি। তোমাকে এখানে আমি ভালো রাখবো। হঠাৎ একটা মহিলা কণ্ঠ শুনতে পেয়ে বুকে রক্ত জল হয়ে গেল মন্টুর। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, কে কে কথা বলে? দেখো, তোমরা যদি ভেবে থাকো আমাকে এইভাবে ভয় দেখাবে তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। যদি আমি জানতে পারি কে তুমি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। আমি তোমাকে সাহায্য করতে চাইছি, আর তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ? এমন নিষ্ঠুর হইও না। সে কোনো মতে পড়ি কি মরি করে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল, আর এক দণ্ড পেছন ফিরে তাকালো না। পরের দিন সকালের ঘটনা। গণেশ কালীনাথের বাড়ি এসে তার সাথে প্রচণ্ড ঝগড়া লাগলো। আপনি কি ভেবেছেন বলুন তো? সারা জীবন তো লোকের মেরে নিয়ে কাটালেন, আজকে ভিখিরি দশা হয়েছে, তাও আমার বাবার কাছ থেকে কাজ করিয়ে নিচ্ছেন আপনি। আমি কিচ্ছু বলিনি, কিন্তু কাজের শেষে টাকাটা যে দিতে হবে সেই খেয়াল কি আছে? তুমি আমার সামনে গলা তুলে কথা বলবে না গণেশ। তুমি জানো না আমি কি করতে পারি। ওসব ভয় আমি ছোটবেলায় পেতাম, কিন্তু এখন আর এসব ভয় পাই না। আপনি আমাকে হাজার চেষ্টা করেও ভয় দেখাতে পারবেন না। আমি কিন্তু শেষবার আপনাকে বলে যাচ্ছি। এই কথা বলতে বলতে গণেশের বাবা রামও সেখানে প্রবেশ করল। গণেশকে সেখানে দেখে প্রচণ্ড চটে গেল। কে ব্যাপার, তোর এখানে কি দরকার? তুই বাবুকে এসে কথা শোনাচ্ছিস? হ্যাঁ শোনাচ্ছি। আমি এইদিকে একা জমিতে খাটাখাটনি করে মরে যাচ্ছি, সেখানে তো একবার গিয়ে দাঁড়াতে পারো না? ঘরে রান্নাটা যদি ভালো মতো করতে তাহলে তো এসে ভালো মতো দুটো খেতে পারতাম। বেশি কথা বলিস তো পায়ের জুতো খুলে মুখে মারবো বলে দিলাম। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, সাহস তো কম নয়। সারা জীবনটাই তো পায়ের জুতো মুখে তুলে আনলে, ভালো কথা তো বলতে নেই। এই লোকটা তোমাকে সারা জীবন নিংড়ে শেষ করেছে। ওর কাছে কম পয়সা নাকি? তোমাকে এক পয়সাও কোনোদিন দিয়েছে? যদি তোমার পরিশ্রমের মূল্য তোমাকে দিত তাহলে আমাদের আজকে আর এত গরিব থাকতে হতো না। রামু, তোর ছেলে একটু অতিরিক্ত কথা বলছে। এই শেষ বয়সে তোমার এত সাহায্য করে এই ছেলেকে মানুষ করবার জন্য সারা জীবন আমি পাশে থাকলাম, আর সে কিনা আমাকে এসে অপমান করে যাচ্ছে। তুই যদি আর একটা কথা বলবি গণেশ, তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি বলে দিলাম। এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা, আর একদম এখানে দাঁড়াবি না বলে দিলাম। সারাদিন না খেয়ে দে খালি পেটে প্রায় উপোস করে কাটিয়েছে গণেশ। মনের দুঃখে এসে সে আর ঘরে ঢোকেনি। এসে উঠেছে সেই পোড়ো বাড়িতে। দিন গড়িয়ে রাত এসে নেমেছে। তার খিদে পেয়েছে প্রচণ্ড, কিন্তু তবুও সে সেখান থেকে যেতে নারাজ। সারা জীবনটা ভালো কাজ করে আজকে যার জন্য করলাম তার কাছে জুতো খাবার হুমকি শুনতে হলো। এর থেকে ভালো ছিল আমি সারা জীবনের মতো শহরে চলে যেতাম। বেটা বুড়ো একা থাকতো তাহলে বুঝতো মজা কেমন। রাতটা আরো ঘনিয়ে এলো। হঠাৎ করে গণেশ পায়ের নূপুরের শব্দ শুনতে পেল। শুনেই তার অলস ভাবটা কেটে গেল। চারিদিক অন্ধকার। সে শুনেছে নাকি এক ধরনের সাপ আছে যে এইভাবে তার লেজের ঝুমঝুমি বাজিয়ে সংকেত দেয়, শত্রুদিকে দূর করে রাখে। এই রে, এখন সাপ কোপে কামড়ে দিলি তো মুশকিল। যাক, আর বেঁচে থেকেই বা কি হবে? এখানে বরং প্রাণটা ত্যাগ করলে তবুও বেঁচে যাব। তোমার কোনো চিন্তা নেই, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। হঠাৎ অপরিচিত একটা মহিলার কণ্ঠে আঁতকে উঠল গণেশ। ওরে বাবারে, কে 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 কথা বলে? হ্যাঁ,